আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি জেনারেল ম্যাথের সেট অধ্যায় থেকে পড়ব। তো এই অধ্যায়টি পড়তে গেলে আমাদেরকে মোটামুটি যে বেসিক গুলো একটু জানতে হয়, সেই বেসিক নিয়ে হচ্ছে মূলত আজকের ক্লাসটা। এই ক্লাসের প্রত্যেকটা সেটের যে সংজ্ঞাগুলো আছে, এই সংজ্ঞাগুলো হচ্ছে আপনাদের ভিডিও ডেসক্রিপশনে, দেন হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে পিডিএফ লিংক দেওয়া থাকবে। ওইখান থেকে আপনারা সংজ্ঞাগুলো দেখে নেবেন। তো আমি এইখানে জাস্ট সংজ্ঞাগুলো লিখে সময় নষ্ট করব না, এখানে শুধু কোনটা কি শুধু এটা ভালো করে বুঝিয়ে দিব। আর সংজ্ঞাগুলো হচ্ছে আমাদের ভিডিওর নিচে হচ্ছে আপনি পিডিএফ আকারে পেয়ে যাবেন। তো আসেন, প্রথমেই আসি, আমাদের এখানে ধারণা দেওয়া আছে হচ্ছে সেট নিয়ে। তো প্রথমেই হচ্ছে সেট কি, আসলে সেট সম্বন্ধে যে ধারণা নেই। সেট হচ্ছে নর্মালি আমরা আমাদের চিন্তা জগতে বা আমাদের এই বাস্তব জগতে একাধিক জিনিসের সমাবেশ, সুসংজ্ঞায়িত সমাবেশ বা একত্র, এটাকে বলা হয় সেট। যেমন ধরেন যে আমাদের বাস্তব জগতে আমরা এই যে দুই পায়ের দুই জুতা নিয়ে হচ্ছে এক সেট বলি। আবার এক সেট জামা বলতে নর্মালি আমরা দেখা গেল একটা প্যান্ট আর একটা শার্ট, অথবা আপনার ওই পায়জামা পাঞ্জাবি, তো পায়জামা পাঞ্জাবি মিলে হয় হচ্ছে এক সেট। হ্যাঁ, তো বিভিন্ন ভাবে আমরা দেখা গেল সেট তৈরি করি। এখন এই সেটের ক্ষেত্রে এই যে সমাবেশটা যে আমরা করব, একাধিক জিনিস যে একত্র করব, সেই ক্ষেত্রে সেটা আবার সুসংজ্ঞায়িত হইতে হবে। যেমন ধরা গেল যে আমি একটা জুতার সাথে একটা বালিশ নিয়ে সেট তৈরি করলাম, এটা কিন্তু ব্যাপারটা সংজ্ঞায়িত হইল না। তো সংজ্ঞায়িত হওয়ার ক্ষেত্রে আমরা নর্মালি যেমন ধরেন যে পাঞ্জাবির সাথে সেট নিতে হবে পায়জামা, পাঞ্জাবি আর পায়জামা মিলে একটা সেট, প্যান্ট আর শার্ট মিলে একটা সেট। কিন্তু এখন আপনি প্যান্টের সাথে আপনি দেখা গেল একটা টেবিল তার সেট করলেন, তাহলে তো সুসংজ্ঞায়িত হইল না, মানে সমাবেশটাও হইতে হবে সুসংজ্ঞায়িত। এই জন্য আমরা সেটের সংজ্ঞাটা বলি হচ্ছে বাস্তব জগতে বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। মানে আমরা একাধিক জিনিসকে একসাথে করে একটা সেট তৈরি করতে পারি। মানে একাধিক জিনিসকে যে একসাথে করব, সেটা আবার সুসংজ্ঞায়িত হইতে হবে, এলোমেলো ভাবে না। তো আমাদের নর্মালি গণিতের ভাষায় আমরা যদি সেট প্রকাশ করতে যাই, তো তাহলে সেই ক্ষেত্রে ধরেন যে আমরা কিছু জোড় সংখ্যা নিলাম, বললাম যে সংখ্যার একটা সেট, যেমন 2, 4, 6, 8, 10, এই 2 থেকে 10 এর মধ্যে আমি ধরেন জোড় সংখ্যা নিলাম। তো এই সংখ্যাগুলো নিয়ে আমি একটা সেট তৈরি করলাম, বললাম যে এই যে এটা একটা জোড় সংখ্যার সেট। এই যে এখানে এটা একটা জোড় সংখ্যার সেট, 2 থেকে 10, এই 2 থেকে 10-এর মধ্যে এটা হচ্ছে কি একটা জোড় সংখ্যার সেট। তো এই যে সেট, এই সেট গুলাকে আমরা নর্মালি প্রকাশ করি হচ্ছে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা, এ থেকে জেড পর্যন্ত যে কোনো কিছু দিয়েই প্রকাশ করতে পারি। যেমন এই সেটটাকে আমি প্রকাশ করলাম হচ্ছে এ দ্বারা। আমি বললাম যে এ একটা সেট, এই সেটের ভিতরে উপাদান হচ্ছে 2, 4, 6, 8, 10, এগুলো হচ্ছে উপাদান। তাহলে এই যে একাধিক জিনিসের সুসংজ্ঞায়িত সমাবেশ বা সংগ্রহ, যেমন এইখানে আমি 2 থেকে 10 এই জোড় সংখ্যাগুলো নিয়ে একটা একত্র করছি, সমাবেশ মানে একত্র করা, একত্র করে আমি একটা সেট বানাইছি। এই সেটটাকে আমি হচ্ছে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করব। আর এই সেটের ভিতরে এই যে যেগুলা থাকে, এগুলাকে আমরা বলি হচ্ছে উপাদান, এগুলাকে বলি হচ্ছে উপাদান। তো এই হচ্ছে বিষয় যে আমার একটা সেটকে কিভাবে প্রকাশ করে আর হচ্ছে সেট কাকে বলে সেটা আমি বললাম। তো এইখানে দেখেন এই যে 2, 4, 6, 8, 10 এগুলো তো এক একটা উপাদান। তো উপাদান বোঝানোর জন্য আমরা নর্মালি এই যে এই চিহ্নটা প্রকাশ করি, যে এই চিহ্নটা, এটাকে আমরা বলি হচ্ছে মূলত বিলংস টু। এই চিহ্নটাকে বলা হয় হচ্ছে বিলংস টু, বা এটাকে আমরা বলতে পারি এলিমেন্ট, বিলংস টু বা এলিমেন্ট এটা বলতে পারি। তো এই বিলংস টু এই শব্দটার অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত। বিলংস টু এই শব্দটার অর্থ হচ্ছে আপনার অন্তর্ভুক্ত। আর এলিমেন্ট এই শব্দটার অর্থ হচ্ছে আপনার উপাদান। এলিমেন্ট এই শব্দটার অর্থ হচ্ছে উপাদান। তো আমরা যদি এই যে দেখেন 2 এটা কি এ সেটের উপাদান, বা 2 এটা হচ্ছে এ সেটের অন্তর্ভুক্ত, অথবা বলতে পারি 4 এটা এ সেটের উপাদান, অথবা বলতে পারি 4 এটা এ সেটের অন্তর্ভুক্ত। তো কোনো একটা জিনিস কোনো একটা সেটের অন্তর্ভুক্ত বা উপাদান বুঝাইতে চাইলে আমরা এই চিহ্নটা হচ্ছে
এই চিহ্ন দিয়ে প্রকাশ করি। যেমন ধরেন আমি বললাম এই যে টু, এই টুটা হচ্ছে বিলংস টু এ, তার মানে বোঝাচ্ছে এই টুটা হচ্ছে এ সেটের অন্তর্ভুক্ত বা এ সেটের উপাদান। তাহলে লিখতে পারি যে এখানে 4 এটাও আপনার বিলংস টু এ, অথবা এই যে 6 এটাও হচ্ছে আপনার বিলংস টু এ, আবার আপনার এই যে 8 বিলংস টু এ, একইভাবে এই যে 10 বিলংস টু এ, অর্থাৎ বোঝাচ্ছে যে 10টা এ সেটের অন্তর্ভুক্ত বা এ সেটের উপাদান। তো এই হচ্ছে আমার কোন একটা সেটের উপাদান কিভাবে প্রকাশ করে সেটা আমি বুঝলাম। দেন এখানে আমরা সেটের আরো অনেক উদাহরণ হতে পারে, যে আমি তো এখানে শুধু জোড় সংখ্যার বললাম, অনেক সময় বিজোড় সংখ্যা নিয়ে হচ্ছে আমরা সেট তৈরি করতে পারি, আবার কোন একটা সংখ্যার গুণনীয়ক নিয়ে সেট তৈরি করতে পারি, কোন একটা সংখ্যার গুণিতক নিয়ে সেট তৈরি করতে পারি। তো এগুলো যখন আমি ম্যাথস করতে যাব তখন জিনিসগুলো আমি আরো ক্লিয়ারলি বুঝাই দিব। আপাতত সেট জিনিসটা কি এটা একটু বুঝায় বললাম। তো সেট জিনিসটা যে শুধু সংখ্যা নিয়ে তৈরি হয় এমন না, সেট জিনিসটা আপনার দেখা গেল অন্য কোনো বস্তু নিয়ে হতে পারে। যেমন দশম শ্রেণীর শিক্ষার্থীদের বইয়ের সেট, বাংলা, ইংরেজি, গণিত, বিজিএস এগুলো নিয়ে দশম শ্রেণীর শিক্ষার্থীর বইয়ের একটা সেট হতে পারে। আবার ওই যে শুরুতেই তো বললাম যে জামা কাপড়ের সেট হতে পারে, হ্যাঁ, কাপ, ফ্রিজ, থালা বাসন এগুলোর সেট হতে পারে। তো কাপ, ফ্রিজ, থালা বাসনের সেট, এখানেও তো অনেকগুলা জিনিস একত্রে হচ্ছে আমরা সেট বলি। তো এই হচ্ছে বিষয় সেট। আর এই সেটটা আসলে আবিষ্কার করলো কে? শুরুতে এই জিনিসটা যদি আমরা বুঝি, মানে সেট কাকে বলে এটা বুঝায় বললাম। সেট জিনিসটাই হচ্ছে বাস্তব জগতে একাধিক জিনিসের সুসংজ্ঞায়িত সমাবেশ বা সংগ্রহকে আমরা সেট বলি। একাধিক জিনিস সুসংজ্ঞায়িত ভাবে আমি একসাথে করে একটা সেট তৈরি করতে পারি, এই হচ্ছে সেটের কথা। এখন এই সেট সম্বন্ধে কে ধারণা দেয়? আমরা বলি সেটের ধারণা দেয় হচ্ছে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। নামটা হচ্ছে জর্জ ক্যান্টর। জর্জ ক্যান্টর জার্মান গণিতবিদ, তিনি হচ্ছে জার্মানের একজন গণিতবিদ যার নাম হচ্ছে জর্জ ক্যান্টর। তিনি হচ্ছে এই সেট নিয়ে ধারণা দেন এবং সেটের আবিষ্কারক, সেটের প্রতিষ্ঠাতা এবং সেটের জনক বলা হয় হচ্ছে জর্জ ক্যান্টরকে। জর্জ ক্যান্টর, তাকে আমরা সেটের জনক বলতে পারি, আবিষ্কারক বলতে পারি, প্রতিষ্ঠাতা বলতে পারি। এবং জর্জ ক্যান্টর তিনি হচ্ছে আপনার মূলত অসীম সেট নিয়ে একটা ধারণা দিছিলেন, এবং যেই ধারণাটা নিয়ে দেখা গেছে যে গণিত শাস্ত্রে একটা আলাদা আলোড়ন সৃষ্টি করছিল এই জর্জ ক্যান্টরের অসীম সেটের ধারণা নিয়ে। তো যাই হোক, এই হচ্ছে জর্জ ক্যান্টর। তার জীবনকাল ছিল আমরা বলি 1845 থেকে আপনার 1918। এই জর্জ ক্যান্টরের জীবনকাল ছিল হচ্ছে 1845 থেকে 1918। এইগুলো তথ্য থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে যে সেটের জনককে, সেটের আবিষ্কারককে, দেন হচ্ছে জর্জ ক্যান্টরের জীবনকাল কত, এই বিষয়গুলো আমরা একটু ভালো করে মাথায় রাখবো। তাহলে এই গেল হচ্ছে আমার সেটের ধারণা নিয়ে, যে সেট কাকে বলে, সেটটাকে আবিষ্কার করলো, কিভাবে কি হইলো, এই বিষয়গুলো আমরা পড়লাম। দেন আসেন এই সেটটাকে আমরা দুইটা পদ্ধতিতে প্রকাশ করতে পারি। সেটকে কয়ভাবে প্রকাশ করা যায় এটা আমরা যদি বলি, তো সেটকে প্রকাশ করা যায় দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে আপনার তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এই দুইটা পদ্ধতিতে আমরা হচ্ছে সেটকে প্রকাশ করতে পারি। তো সেট প্রকাশের দুইটা পদ্ধতি, একটা কি বললাম, তালিকা পদ্ধতি, অর্থাৎ আপনি একটা সেট নিলেন, ওই সেটে কি কি উপাদান আছে প্রত্যেকটা উপাদান আপনি নির্দিষ্ট করে নিলেন, প্রত্যেকটা উপাদানের মাঝখানেই হচ্ছে কমা চিহ্ন দিয়ে তাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আটকায়া আমি নির্দিষ্টভাবে উল্লেখ করব। এইটাকে বলা হয় হচ্ছে তালিকা পদ্ধতি। যেমন ধরেন আমি বি একটা সেট, এই সেটের উপাদান আমি নিলাম হচ্ছে ধরেন যে 1 থেকে 9 পর্যন্ত যত বিজোড় সংখ্যা আছে, তাহলে 1, 3, 5, 7, 9, তাহলে 1 থেকে 9 পর্যন্ত যত বিজোড় সংখ্যা আছে সেই বিজোড় সংখ্যাগুলাকে আমি নিয়ে একটা সেট গঠন করলাম। তো এই সেটে দেখেন উপাদানগুলা আমি একদম নির্দিষ্ট করে তালিকা করে উল্লেখ করে দিছি।
এই জন্য এটাকে বলা হয় হচ্ছে তালিকা পদ্ধতির সেট। অথবা আমি আরো নিলাম যে ধরেন সি একটা সেট, এই সেটের উপাদান আমি নিলাম হচ্ছে ধরেন 2 এর গুণিতক। তো 2 এর গুণিতক মানে 2 এর সাথে গুণ করলে যা ফল পাওয়া যায় তাই হচ্ছে 2 এর গুণিতক। 5 এর গুণিতক, 5 এর সাথে গুণ করলে যা ফল পাওয়া যায় তাই হচ্ছে 5 এর গুণিতক। ধরেন আমি এখানে 5 এর গুণিতক যদি নিতে চাই, তাহলে 5 এর সাথে 1 গুণ করলে 5 পাওয়া যায়, 5 এর সাথে 2 গুণ করলে 10 পাওয়া যায়, 5 এর সাথে 3 গুণ করলে 15 পাওয়া যায়, 5 এর সাথে আপনার 4 গুণ করলে 20 পাওয়া যায়। তো আমি ধরেন এই 20 পর্যন্তই নিলাম। তাহলে আমি এখানে 5 এর গুণিতক গুলা নিছি, 5 এর গুণিতক গুলা নিছি এবং সেই গুণিতক গুলা নিছি হচ্ছে কত পর্যন্ত? 20 পর্যন্ত। তো এই 20 পর্যন্ত 5 এর গুণিতক সংখ্যাগুলা নিয়ে আমি সংখ্যাগুলা তালিকা করে একদম নির্দিষ্ট করে প্রত্যেকটার মাঝখানে কমা দিয়ে দিয়ে আমি সেটটাকে প্রকাশ করছি। এই ধরনের সেটকে আমার বলা হয় হচ্ছে তালিকা পদ্ধতির সেট। আর ধরেন যে আমি আরো যদি উদাহরণ দিই যে ডি একটা সেট নিলাম, এটা ধরেন যে আপনার জোড় সংখ্যার সেট নিলাম। ধরেন যে আমি জোড় সংখ্যা নিলাম 10, 12, 14, 16। তো 10 থেকে 16 পর্যন্ত আমার যত জোড় সংখ্যা আছে সেই জোড় সংখ্যাগুলোকে আমি এরকম তালিকা করে প্রকাশ করে লিখলাম। তাহলে এটা হচ্ছে আপনার একটা তালিকা পদ্ধতি হইলো। আবার ধরেন আমি আরো যদি উদাহরণ দেই যে ই একটা সেট নিলাম, এই সেটে আমি নিলাম হচ্ছে মৌলিক সংখ্যাগুলা 2, তারপর হচ্ছে 3, তারপর নিলাম 5, তারপর নিলাম 7। তাহলে 2 থেকে 7 পর্যন্ত যত মৌলিক সংখ্যা আছে এই মৌলিক সংখ্যাগুলার আমি একটা সেট তৈরি করলাম। তো এই সেটের উপাদানগুলা দেখেন প্রত্যেকটাই নির্দিষ্ট করে উল্লেখ করা আছে। তাহলে এদেরকে আমরা বলতেছি তালিকা পদ্ধতির সেট। সেট প্রকাশের আরেকটা কৌশল আছে, সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এই পদ্ধতিতেও আমি একটা সেট উল্লেখ করতে পারি। তো সেট গঠন পদ্ধতিটা কেমন এটা যদি একটু বোঝার চেষ্টা করি, দেখেন প্রথমেই এই যে বি সেটটায় উপাদানগুলো আমি কি করছি? তালিকা করে প্রকাশ করছি। তালিকা করে প্রকাশ না করে এই সেটটাকে আমি একটু অন্যভাবে গঠন করতে পারি। দেখেন এই ধরেন বি একটা সেট আমি নিলাম, এই সেটটার উপাদান কি? বি সেটের উপাদান কি? আমি বি সেটের উপাদান ধরে নিলাম হচ্ছে এক্স। বললাম যে বি সেটের উপাদান কি আমি জানি না, ধরে নিলাম এক্স। এখন এক্সটা কি? তাই আমি বলতেছি যেন এই যে এখানে যে দুটো চিহ্ন দিলাম, এই যে এখানে এই যে এইভাবে যে আমরা দুটো চিহ্ন দিলাম, এটাকে ইংরেজিতে আমরা বলি হচ্ছে সাচ দ্যাট। কি বলি? সাচ দ্যাট। বাংলায় এর অর্থ হচ্ছে যেন। এই দুটা দাগকে বলা হয় সাচ দ্যাট। বাংলায় এর অর্থটা কি? যেন। আমি বললাম বি একটা সেট, এই সেটের উপাদান ধরলাম এক্স, যেন বললাম এক্স বিলংস টু এন, যে এক্সটা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত, এক্সটা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। তাই বললাম যে এক্স বিজোড় সংখ্যা, এক্স বিজোড় সংখ্যা, এক্স বিজোড় সংখ্যা। এই যে আমি বি সেটটাকে তৈরি করতেছি, দেখেন কি হবে। বি সেটের উপাদানগুলো নির্দিষ্ট না করে বললাম এর উপাদান হচ্ছে এক্স, যেন এক্সটা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। স্বাভাবিক সংখ্যা কাকে বলে এগুলা কিন্তু এক অধ্যায়ে আমরা ডিটেইলি পড়ে আসছি, তারপরেও বলি শূন্যের বড় যত ধনাত্মক অখণ্ড সংখ্যা আছে এদেরকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তো এগুলা তো শূন্যের বড় দশমিক ছাড়া অখণ্ড সংখ্যা, তাই না? তো এদেরকে আমরা বলতেছি স্বাভাবিক সংখ্যা। এই জন্য বলছি এক্স বিলংস টু এন। এবং এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো আছে বিজোড়, এটা বললাম যে এক্স বিজোড় সংখ্যা। এখন এইখানে কি সব বিজোড় সংখ্যাই আছে? সব বিজোড় সংখ্যা তো এখানে নাই, এখানে আছে হচ্ছে 1 থেকে 9। তাহলে আমরা এখানে বলতে পারি যে এবং এবং এই এক্সটা হচ্ছে আপনার 1 থেকে বড় বা সমান, আর এইদিকে 9 থেকে ছোট বা সমান। তো 1 থেকে বড় হইলে 1 এর বড় বিজোড় সংখ্যাগুলো বোঝায় 3, 5, 7। আবার সমানও বলছি তাহলে এখানে 1 থাকবে। আবার 9 থেকে ছোট বলতে 9 এর ছোট 1, 3, 5, 7 বিজোড় বোঝায়। আবার 9 এর সমানও বলছি তাহলে 9 এর অন্তর্ভুক্ত হবে। সো তাইলে এই আপনারা তো এই এই বিষয়টা মনে হয় সবাই জানেন যে ধরেন এই যে x নিলাম, এখন xটা যদি 5 এর বড় হয় তাহলে আমরা এই যে এরকম একটা চিহ্ন দিই।
আপনারা সবাই তো জানেন এই যে এই চিহ্নটা, এই চিহ্নটা, এই চিহ্নের সামনে যে থাকবে সে হচ্ছে বড়, আর পিছে যে থাকবে সে হচ্ছে ছোট। এটা দ্বারা বোঝায় এক্সটা 2 থেকে বড়। আবার যদি 2 এর সমানও হয়, যে 2 এর বড় আবার সমান, তাহলে নিচে আমরা এরকম একটা দাগ দিই। এটা দিয়ে বোঝায় এক্সটা 2 থেকে বড় এবং সমান। আর যদি ছোট হয় তাহলে পিছে থাকতো, চিহ্নটা এরকম ঘুরে যেত, যে এক্সটা 2 থেকে ছোট। আর 2 এর সমানও যদি হয়, অনেক সময় হয় না যে কোনো একটা মান 2 এর সমান আর 2 থেকে ছোট, এমন যদি হয় তাহলে আমরা এই যে নিচে এই দাগটা দিই। সো এই ব্যাপারগুলো তো আমরা আসলে আগে থেকেই জানি। সো তাইলে এখন খেয়াল করেন, এই যে বি একটা সেট ছিল, এই সেটে কি কি উপাদান আছে আমি তালিকা করে লিখে দিছি। 1 3 5 7 9 এরকম তালিকা করে লিখছি। তাহলে এটা হচ্ছে আপনার তালিকা পদ্ধতির সেট। এই তালিকা পদ্ধতির সেটটাকে দেখেন আবার কিভাবে গঠন করলাম একটু কৌশল করে। বললাম বি একটা সেট, এই সেটের উপাদান আমি নির্দিষ্ট করে না ধরে বললাম যে উপাদান হচ্ছে এক্স। উপাদান এক্স মানে উপাদানগুলো নির্দিষ্ট করে না বলে বললাম উপাদান হচ্ছে এক্স। তো এক্সটা কি বলতেছি, such that, এই যে চিহ্নটাকে বলি such that, বাংলায় বলে যেন। এক্সটা হচ্ছে যেন এক্সটা belongs to n, belongs to মানে অন্তর্ভুক্ত, অথবা আপনি এলিমেন্ট এটাও করতে পারেন, যে এক্সটা স্বাভাবিক সংখ্যার উপাদান। তো স্বাভাবিক সংখ্যা কাকে বলে এটা তো জানিনি, শূন্যের বড় যত, ধনাত্মক, অখণ্ড। এবার স্বাভাবিক সংখ্যা, সব স্বাভাবিক সংখ্যাই কি এখানে আছে? নাই, বিজোড় আছে। তাহলে বললাম এক্সটা বিজোড় সংখ্যা। এখন সব বিজোড়ই কি এখানে আছে? না, 1 থেকে 9 আছে। তাহলে আমি এভাবে লিখলাম যে এক্সটা 1 থেকে বড় এবং সমান, 9 থেকে ছোট এবং সমান। এই তাহলে দেখেন 1 থেকে বড় আর 9 থেকে ছোট বিজোড় সংখ্যাতে এগুলাই তো বোঝায়। তাহলে আমি উপাদানগুলোকে তালিকা করে লিখতে পারি, আবার এরকম সেটটাকে গঠন করেও লিখতে পারি। এই জন্য এটাকে বলা হয় তালিকা পদ্ধতি, আর এটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি। তো এইভাবে আমরা দেখা গেল আরো অনেক সেট গঠন লিখতে পারি। তো আমি বেশি উদাহরণ দেখাইলাম না। আচ্ছা ধরেন আরেকটা আরেকটা দেখাই দিই আপনাদের, আরেকটা দেখাই দিই। যেমন ধরেন যে আমরা এখানে দেখাই যে ডি, ডি সেটটা। তো ডি সেটের উপাদান এখানে আমি তালিকা করে লিখছি। তালিকা করে না লিখে আমি বললাম ডি সেটের উপাদান হচ্ছে এক্স। এক্সটা কি বললাম, যেন এক্সটা বিলংস টু এন, স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। এখন স্বাভাবিক সংখ্যা, সব স্বাভাবিক সংখ্যাই তো এখানে আর নাই। এখানে আছে হচ্ছে আপনার এই যে 10 12 14 16, এগুলা ছিল আপনার জোড় সংখ্যা। তো তাহলে আমি লিখলাম যে এক্স জোড় সংখ্যা, এক্স জোড় সংখ্যা। এখন এখানে সব জোড় সংখ্যাই কি আছে? সব তো নাই। তাহলে বলবো যে এবং এখানে আপনার এই যে 10 থেকে বড় বা সমান, 16 থেকে ছোট বা সমান, এমন লিখতে পারি। অথবা দেখেন এটাও করতে পারি আমরা, এই যে এটাকে আমি একটু অন্যভাবে দিই, যে এক্সটা হচ্ছে 8 এর বড় আর হচ্ছে 18 এর ছোট, এভাবেও সাজাতে পারি। যে এক্সটা দেখেন 8 এর বড়, তো 8 এর বড় জোড় সংখ্যা কি? 10 আসে, 12 আসে, 14 আসে, 16 আসে। তো আমি এরপরে বলছি 18 এর ছোট, তো 18 এর ছোট জোড় সংখ্যা তো 16ই হয়। তাহলে দেখেন 8 এর বড় আর 18 এর ছোট জোড় সংখ্যা কিন্তু এগুলাই হয়। তাহলে আমি ডি সেটের উপাদানগুলা এরকম তালিকা করে লিখতে পারি, অথবা আমি এরকম গঠন করেও লিখতে পারি। তাহলে এটা হচ্ছে তালিকা পদ্ধতির সেট, আর এটা হচ্ছে গঠন পদ্ধতির সেট। তো তালিকা থেকে গঠন কিভাবে করতে হয়, এই ম্যাথ গুলো আমরা যখন করব তখন এখানে আরো দেখাবো। আপাতত এখানে অনেকগুলো টপিক আছে, সময় কুলাতে পারবো না, এই জন্য আমি একটু সংক্ষিপ্ত আকারে বলে গেলাম। জাস্ট মেইন জিনিসটা তো আপনারা বুঝছেনই, যে আসলে তালিকা পদ্ধতির সেট কাকে বলে আর সেট গঠন পদ্ধতি কাকে বলে, এই মূল কথাটা বুঝলেই হলো। তালিকা পদ্ধতির সেট হচ্ছে একটা সেটের প্রত্যেকটা উপাদানকে একদম নির্দিষ্ট করে কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেটে আটকায় একদম নির্দিষ্টভাবে উল্লেখ করে আমরা যদি সেটটাকে প্রকাশ করি, তাহলে সেটা হয় তালিকা পদ্ধতি। আর সেট গঠন হচ্ছে আমার কোনো একটা সেটের উপাদানগুলা নির্দিষ্টভাবে আমি উল্লেখ করব না, না করে একটা সাধারণ ধর্ম বা একটা শর্তের মাধ্যমে সেটটাকে আমরা লিখি, সেটাকে আমরা বলি হচ্ছে সেট গঠন পদ্ধতি।
তো আপনাদের এখানকার প্রত্যেকটা সংজ্ঞাই কিন্তু আপনারা পাবেন পিডিএফ আকারে, কিন্তু নিচে দেয়া আছে, আপনারা ওইখান থেকে সংগ্রহ করতে পারবেন। প্রত্যেকটা সংজ্ঞাই একদম লিখিত আকারে দেয়া আছে। তো এই জন্য আমি সংজ্ঞা লিখে দিচ্ছি না। এরপরে যান আপনার সসীম সেট, তাহলে এটার আলোচনা হইলো। এবার আসেন সসীম বা শান্ত সেট। এটা সহজ কথা, যে সেটের উপাদানগুলা নির্দিষ্ট বা সীমিত বা গণনা করা যায় তাদেরকেই আমরা বলি হচ্ছে সসীম সেট। যেমন এইখানে আমরা যতগুলা সেট লিখছিলাম, এই যে এখানে প্রত্যেকটাই আসলে সসীম সেট, এখানে উপাদানগুলা নির্দিষ্ট ছিল, গণনা করা যায়। দেন আসেন আপনার অসীম বা অনন্ত সেট। অসীম বা অনন্ত সেট হচ্ছে যে সেটের উপাদানগুলা নির্দিষ্ট না, গণনা করা যায় না, সীমিত না, তাদেরকে আমরা বলি অসীম বা অনন্ত সেট। যেমন ধরেন আমি যদি স্বাভাবিক সংখ্যার সেট বলি, যে স্বাভাবিক সংখ্যার সেট, তো স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যাকে আমরা নরমালি ন্যাচারাল নাম্বার বড় হাতের এন দ্বারা প্রকাশ করি। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলা? শূন্যের বড় যত ধনাত্মক অখণ্ড সংখ্যা আছে, যেমন 1 2 3 4 5 6 7, এইভাবে যত উপরে আপনি যেতে পারেন, এগুলা হচ্ছে কি আপনার স্বাভাবিক সংখ্যা। তো তাহলে এইখানে দেখেন এই সেটের যে উপাদানগুলা, এই উপাদানগুলা কিন্তু নির্দিষ্ট না, সীমিত না, এবং এখানে কয়টা উপাদান হবে গণনা করা যায় না, অনেক হতে পারে, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন স্বাভাবিক সংখ্যা হইতে পারে, গণনা করা যায় না। এই ধরনের সেটকে আমরা বলি হচ্ছে অসীম বা অনন্ত সেট। এরকম আরো অনেক আছে, আমি সব দেখাইলাম না, সময় স্বল্পতার জন্য দ্রুত আমি বলে যাই, আপনারা জাস্ট জিনিসগুলো বুঝলেই হয়েছে। যে সসীম সেট বলা হয় যেই সেটের উপাদানগুলো নির্দিষ্ট এবং গণনা করা যায়, সীমিত, তাদেরকে আমরা বলবো হচ্ছে সসীম। আর যেই সেটের উপাদানগুলো আসলে নির্দিষ্ট না, গণনা করা যায় না, আপনার অনেক হইতে পারে, তাদেরকে আমরা বলি হচ্ছে অসীম বা অনন্ত সেট। এরপরে আসেন ফাঁকা সেট। যেই সেটের উপাদান থাকে না তাদেরকে আমরা বলি হচ্ছে ফাঁকা সেট। যেই সেটে কোনো উপাদান নাই তাদেরকে আমরা বলি হচ্ছে ফাঁকা সেট। যেমন ধরলাম, আমি বললাম যে এ একটা সেট, এই সেটের কোনো উপাদান নাই, এই যে এরকম ভিতরে কোনো উপাদান নাই, তাহলে এটা একটা ফাঁকা সেট। তো ফাঁকা সেটকে আমরা এইভাবেও উল্লেখ করতে পারি, অথবা আমরা এই যে এইভাবেও উল্লেখ করতে পারি। মানে ফাঁকা সেটকে আমরা এরকম একটা ফাঁকা ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব, তাহলে এই ফাঁকা সেট বোঝায়, অথবা এরকম একটা গোল দিয়ে এরকম একটা দাগ দিব, ফাঁকা সেটকে আমরা এরকম উল্লেখ করতে পারি। বা আপনি দেখেন এইখানে, এটা তো একটা তালিকা পদ্ধতির ফাঁকা সেট। যদি আমি সেট গঠন পদ্ধতির ফাঁকা সেট বলি, বিষয়টা দেখেন, এই যে একটা সেট গঠন পদ্ধতি, ধরেন আমি বললাম বি একটা সেট, এই সেটের উপাদান হচ্ছে এক্স, এই সেটের উপাদান এক্স। এক্সটা কি বললাম? যেন এক্স বিলংস টু এন, এক্সটা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। এবং আমি এখানে আরেকটু বললাম যে এক্সটা হচ্ছে আপনার মৌলিক সংখ্যা। এক্সটা কি? মৌলিক সংখ্যা। এক্সটা মৌলিক সংখ্যা। এবং এখানে আরো কিছু শর্ত দিলাম, যে মৌলিক সংখ্যা কোন মৌলিক সংখ্যা? আমি বললাম যে 23 থেকে বড় আর 29 থেকে ছোট, 23 থেকে বড় আর 29 থেকে ছোট, এমন মৌলিক সংখ্যা। তাহলে কি বললাম? বি একটা সেট, এই সেটের উপাদান হচ্ছে এক্স, যেন এক্সটা বিলংস টু এন, মানে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। তো স্বাভাবিক সংখ্যা তো অনেক আছে, এই জন্য বললাম এক্স মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাও তো অনেক আছে, এই জন্য বললাম যে এক্সটা হচ্ছে 23 থেকে বড় 29 থেকে ছোট। এখন 23 থেকে বড় 29 থেকে ছোট মৌলিক সংখ্যা তো আর নাই, সো তাইলে অবভিয়াসলি এটা একটা কি? ফাঁকা সেট। একটা ফাঁকা সেটকে কিন্তু আমরা এরকম গঠন পদ্ধতিতে উল্লেখ করতে পারি। তাহলে আমাদের ফাঁকা সেটের ধারণা হইলো। দেন হচ্ছে আমরা উপসেট, এটা নিয়ে যদি আলোচনা করি, তো উপসেট আসলে কি? উপসেট হচ্ছে আপনি কোনো একটা সেট আপনার কাছে আছে, ওই সেট দিয়ে আপনি আরো কয়টা সেট গঠন করতে পারেন, ওই সেটের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো দিয়ে আপনি আরো কয়টা সেট গঠন করতে পারেন। যে যতগুলো সেট গঠন করবেন, ওই প্রত্যেকটা সেটই হবে হচ্ছে ওই যে মানে ওইটার উপসেট। বিষয়টা আমি বুঝায় বলি, যে ধরেন আমি এখানে এ একটা সেট নিলাম, এই সেটের উপাদান নিলাম হচ্ছে 2 3 4, এরকম নিলাম। এখন
এ সেটের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলা দিয়া আমি আরো কয়টা সেট গঠন করতে পারি, সেগুলাই হচ্ছে এ এর উপসেট। তাহলে এখানে সুতরাং এ এর উপসেট আসলে কোনগুলা হবে যদি আমরা চিন্তা করি, এ এর উপসেট গুলো হচ্ছে, আপনি দেখেন প্রথম কথা হচ্ছে আমি ধরেন কোনো উপাদান ছাড়াই, কোনো একটা উপাদান ছাড়াই শুধু ফাঁকা সেট, এটাও একটা উপসেট আকারে আমি নিতে পারি, যেমন কোনো উপাদান লাগবে না, উপাদান ছাড়াই ফাঁকা সেট নিয়েও তো একটা সেট গঠন করা যায়। একটু আগেই তো আমরা ফাঁকা সেটের ব্যাপারটা বললাম। তাহলে ফাঁকা সেট এটা একটা উপসেট হতে পারে। আবার শুধু 2 দিয়ে একটা সেট বানাইতে পারি, শুধু 3 এই উপাদান দিয়ে একটা সেট বানাইতে পারি, শুধু 4 এটা দিয়ে একটা সেট বানাইতে পারি, আবার 2 আর 3 এটা দিয়ে একটা সেট বানাইতে পারি, আবার 2 আর 4 এটা দিয়ে একটা সেট বানাইতে পারি, আবার 3 আর 4 এটা দিয়ে একটা সেট বানাইতে পারি। আবার এই সবগুলা নিয়েও তো আমি একটা সেট চিন্তা করতে পারি, 2 3 4। তো তাইলে এই যে এখানে একটা সেটের উপাদান দিয়ে আমি মোটামুটি কয়টা সেট বানাইতে পারি, এই সেটগুলাই হচ্ছে আপনার এই প্রথম সেটটার উপসেট। এখানে প্রত্যেকটাই হচ্ছে এ এর উপসেট। আশা করি ব্যাপারটা বুঝছেন। তারপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন, প্রয়োজনে আমি এটার উপর আবার ভিডিও করব। যাই হোক, বা অথবা কমেন্ট বক্সে আপনাদেরকে উদাহরণে বুঝাইও দিব, লিখিত আকারে হোক, দরকার হলে আপনাদেরকে বুঝাইয়া দিব। তো এখানে খেয়াল করেন, তাহলে এর উপাদান দিছিল এই কয়েকটা, এই কয়েকটা দিয়ে আমি কয়টা উপসেট বানাইতে পারি। তো এগুলাইকে আমরা বলতেছি হচ্ছে উপসেট, অর্থাৎ এখানে প্রত্যেকটাই এ সেটের উপসেট। উপসেটের চিহ্ন হচ্ছে আপনার এই যে এইটা, এই যে সাবসেট। যেমন এই যে আমরা বলতে পারি এই যে ফাঁকা সেট যে লিখলাম, এই ফাঁকা সেটটা হচ্ছে আপনার এ এর একটা উপসেট। অথবা এই যে এখানে 4 একটা সেট লিখলাম যে 4, এই 4টাও হচ্ছে এ এর একটা উপসেট, এরকম করে লিখতে পারি। অথবা ধরেন এই যে 2 4 যে পাইলাম, 2, 4, আমরা বলতে পারি এই 2, 4 এটাও আপনার একটা উপসেট, এ সেটের উপসেট, এরকম করে লিখতে পারি। সো উপসেটের চিহ্ন হচ্ছে এইটা। এবার আসেন, এই যে উপসেট গুলা যে আছে, উপসেটের ভিতরে আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে ফাঁকা সেট এটা একটা উপসেট, আবার এই যে এইখানের যে উপসেটটা আছে, এই দুইটা উপসেটের দিকে তাকায় দেখেন, এটা হচ্ছে ফাঁকা সেট। তো ফাঁকা সেট এটা কিন্তু যে কোনো সেটেরই একটা উপসেট হতে পারে। আপনারা যে কোনো সেটই দেখবেন ডি একটা সেট, সেখানে অন্য অন্য সংখ্যা আছে, তা আপনি সব উপাদান বাদ দিয়ে একটা ফাঁকা সেট বানাইতে পারেন। যে কোনো সেটে একটা ফাঁকা সেট তো উপসেট হিসেবে তৈরি করা যায়। এই জন্য আমরা বলবো ফাঁকা সেট এটা যে কোনো সেটের উপসেট, এটা যে শুধু এই এ সেটের উপসেট তা না, আপনি যত রকমের সেট আছে সব সেটেরই একটা উপসেট হবে ফাঁকা সেট। আবার এই যে উপাদানটা দেখেন, এইখানে যে উপাদানগুলা দিয়ে আমি উপসেট গঠন করলাম, এটা আর হুবহু এটা একই না। তাহলে যেই সেট থেকে আমি উপসেট বানাইছি আর কি, ওই সেটের উপাদান আর এই উপসেটের উপাদান কিন্তু দেখেন একই। এই জন্য আমরা বলতে পারি কোন একটা সেট তার নিজেরই কি উপসেট, কোন একটা সেট তার নিজেরই আবার কি হতে পারে উপসেট হতে পারে। এই দুটো তো একই উপাদান, তাহলে এই উপসেটটা তার নিজেরই উপসেট না, এই এ সেটেরই উপসেট। তাহলে যে কোনো সেট তার নিজেরই উপসেট। এগুলো এমসিকিউ এর জন্য কিন্তু এই তথ্যগুলো লাগে। যে কোনো সেট তার নিজেরই উপসেট হতে পারে, যে কোনো, আর ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। তো এই গেল হচ্ছে উপসেটের ধারণা। দেন আপনার হচ্ছে এখানে দেখেন উপসেট এটা আবার দুই ধরনের, প্রকৃত উপসেট আর হচ্ছে অপ্রকৃত উপসেট। তো প্রকৃত উপসেট আসলে কাকে বলে? তো প্রকৃত উপসেট বলা হয় হচ্ছে যে আপনার এই যে সেট থেকে আপনি উপসেট গুলা গঠন করছেন, এই যে সেট থেকে আপনি উপসেট গুলা গঠন করছেন, এই উপসেট গুলার ভিতরে যে উপসেট গুলার উপাদান প্রধান সেট থেকে কম, সেগুলাই হচ্ছে প্রকৃত উপসেট। বিষয়টা বুঝায় বলি। যেমন ধরেন এই যে 2 4 এটা একটা উপসেট। এখন এই উপসেটে উপাদান আছে 2টা, আর মেইন সেটে আছে কয়টা? 3টা। তাহলে মেইন সেট থেকে এই উপসেটে আপনার দেখা গেল যে উপাদান সংখ্যা কি আছে? কম আছে। তো যেই সেটগুলাতে
মেইন সেট থেকে উপাদান সংখ্যা কম থাকবে, মেইন সেট থেকে উপাদান সংখ্যা কম থাকবে, সেই উপসেট গুলাকে আমরা বলবো প্রকৃত উপসেট। তাহলে এখানে এই যে 2 3 4 2 3 2 4 3 4 ফাঁকা সেট, এই সবগুলাই কিন্তু প্রকৃত উপসেট, এই সবগুলাই কি আপনার প্রকৃত উপসেট। আর এই যে 2 3 4 এটা কিন্তু আসলে প্রকৃত উপসেট না, এটা এই সেটের উপসেট কিন্তু প্রকৃত না। কেন? কারণ এই সেটে যা আছে এই সেটেও কি তাই আছে। তাহলে প্রকৃতভাবেই কি সে তার উপসেট হতে পারে? এটা আমরা বলতে পারি সমান সেট বা অপ্রকৃত উপসেট। আপনিও, আপনার কাছেও 20 লাখ টাকা আছে, আমার কাছেও 20 লাখ টাকা আছে, তাহলে তো দুইজনেই সমান, তো কেউ কারো তার অধীনস্থ হইলাম না। কিন্তু যদি আপনার কাছে 20 লাখ আর আমার কাছে হচ্ছে মাত্র 5 লাখ, তাহলে আপনি আমার থেকে বড়, তাহলে আমি আপনার অধীনস্থ হইতে পারি। কিন্তু যদি আপনার কাছেও 20 লাখ আমার কাছেও 20 লাখ, তাহলে দুইজনেই সমান, কেউ কারো অধীনস্থ হয় না। এখানেও তাই, এই সেটে যা আছে এই সেটেও তাই আছে। তো সেই হিসাবে আমরা বলতে পারি এরা হচ্ছে অপ্রকৃত উপসেট বা সমান সেট। আর এইখানে যেগুলো আছে সবগুলাই হচ্ছে প্রকৃত উপসেট, কারণ এই সেটের উপাদানগুলা মেইন সেট থেকে কিন্তু উপাদান সংখ্যা কম। তো এগুলোর সংজ্ঞাগুলো কিন্তু আপনারা পাবেন, ঘাবড়ানোর কিছু নেই, শুধু জিনিসটা বোঝার দিকে ফোকাস দেন। আজকের এই লেকচারে আপনাদের মূল উদ্দেশ্য থাকবে, এখানে আমি বলতেছি কি শুধু এইদিকে বোঝার দিকে ধারণা দেন। আর সংজ্ঞা টঙ্গা এগুলো পিডিএফ এ সব দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এবার আসেন সার্বিক সেট। সার্বিক সেট কাকে বলে? তো সার্বিক সেট হচ্ছে আপনার আলোচনা সংশ্লিষ্ট সকল সেটের উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় হচ্ছে সার্বিক সেট। অর্থাৎ ধরেন আমি এখানে এ একটা সেট নিলাম, এই সেটের উপাদান ধরলাম হচ্ছে 1 3 5। আবার ধরেন বি একটা সেট নিলাম, এই সেটের উপাদান ধরলাম 2 4 6। আবার ধরেন সি একটা সেট নিলাম, এই সেটের উপাদান হচ্ছে 2 3 4 5। এইভাবে হচ্ছে আমি ধরেন যে তিনটা সেট নিলাম। তো আলোচনা সংশ্লিষ্ট এই যে তিনটা সেট, এই তিনটা সেটের সবগুলা উপাদান দিয়ে গঠিত আমরা আরো একটা সেট নিতে পারি, যে 1 2 3 4 5 6। তার তো না, এই পর্যন্তই। তাহলে আপনার আলোচনা সংশ্লিষ্ট এই যে এইখানে যতগুলা সেট আছে এই সবগুলা সেটের উপাদান নিয়ে আমি এইখানে একটা সেট গঠন করলাম। দেখেন এইখানে এই সেটের যতগুলা উপাদান, সবগুলো উপাদান কিন্তু আপনার এ সেটের ভিতরেও আছে, মানে মানে সবগুলা না, মানে এই সবগুলা উপাদান কিন্তু এই তিনটা সেটের মধ্যেই আপনি পাবেন। এই যে এ সেটের উপাদান, বি সেটের উপাদান, সি সেটের উপাদান, তিনটা সেটের উপাদানের সবগুলাই কিন্তু এই সেটে আছে। তো তাইলে আমরা এইটাকে বলবো হচ্ছে কি সার্বিক সেট। সার্বিক সেটের ইংরেজি হচ্ছে ইউনিভার্সাল সেট, সেই দিক থেকে এটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। ইউ, সার্বিক সেটকে আমরা প্রকাশ করব হচ্ছে ইউ দ্বারা। দেখেন আমাদের বাসা বাড়িতে যেরকম থালা বাসনের সেট থাকে, গ্লাস সেট থাকে, কাপ পিরিচের সেট থাকে, তো এই সবগুলা সেটকে আমরা কি করি, আবার একটা শোকেস নামক একটা সেটের ভিতরে রেখে দিই। তাহলে এই যে শোকেস, এটা হচ্ছে আপনার একটা সার্বিক সেট, তার ভিতরে আবার অনেকগুলা সেট। তো এখানেও ব্যাপারটা তাই, যে এই যে এ বি সি এই তিনটা সেট যে ছিল, এই তিনটা সেটের সকল উপাদান নিয়ে গঠিত আমরা এই যে আরো একটা সেট বানাইছি, তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে সার্বিক সেট, ইউনিভার্সাল সেট। আশা করি ব্যাপারটা বুঝছেন। তারপরে আসেন সেটের অন্তর বা বাদ সেট, এটা আসলে কাকে বলে? তো সংজ্ঞাগুলা কিন্তু আমি বারবার বলতেছি, সংজ্ঞাগুলা কিন্তু আপনার পিডিএফ আকারে পেয়ে যাবেন ভিডিওর নিচে। তো আমি শুধু এখানে জিনিসটা বুঝাই দিতেছি যে কোনটা কি, এই বুঝার দিকে ফোকাস দেন। সেটের অন্তর বা বাদ সেট। তো সেটের অন্তর বা বাদ সেট জিনিসটা হচ্ছে যে আপনার দুইটা সেট থাকবে, তো প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের সবগুলা উপাদান বাদ দিবেন, আর দ্বিতীয় সেটে যে উপাদানগুলো প্রথম সেটে আছে তাদেরকেও বাদ দিবেন। বাদ দিয়ে যে সেটটা হবে তাকে আমরা বলবো হচ্ছে আপনার এই সেটের অন্তর বা বাদ সেট। অথবা সংজ্ঞা আমি এভাবেও বলতে পারি, প্রথম সেটের যে সকল উপাদান দ্বিতীয় সেটে নাই,
প্রথম সেটের যে সকল উপাদান দ্বিতীয় সেটে নাই সেই সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় অন্তর বা বাদ সেট। তো আমি বিষয়টা একটু বুঝাইয়া দিই। দেখেন, ধরেন আমরা প্রথমে একটা এ সেট নিলাম, এটার উপাদান নিলাম হচ্ছে ধরেন 2 3 4 5। আর একটা ধরেন বি সেট নিলাম, এই সেটের উপাদান নিলাম হচ্ছে 4 5 6, আচ্ছা 7, ধরেন এইটুকু নিলাম। এখন আমরা একটা সেট থেকে আরেকটা সেটকে ধরেন অন্তর করব বা বাদ করব। একটা সেট থেকে, মানে সেটের অন্তর বলতে কি বোঝায়? অন্তর মানে বিয়োগফল। তো অন্তর বলতে বোঝায় যে আপনার এই যে এ সেট থেকে মাইনাস করবেন বি সেট, এ সেট থেকে মাইনাস করব বি সেট। তাহলে জিনিসটা আমরা এইভাবে উপস্থাপন করি। প্রথমে আসেন এ সেটের উপাদানগুলো ছিল 2 3 4 5, এগুলা ছিল হচ্ছে আপনার এ সেটের উপাদান। দেন হচ্ছে মাইনাস বি সেটের উপাদান, এটা আছে 4 5 6 7। সো দেখেন, বলছিলাম সংজ্ঞাটা দুই ভাবে বলা যায়। একটা হচ্ছে এরকম ভাবে চিন্তা করতে পারেন যে দ্বিতীয় সেটের সবগুলা উপাদানই বাদ, দ্বিতীয় সেটের সবগুলা উপাদানই বাদ, এবং এদের মধ্যে যে উপাদানগুলা প্রথম সেটে আছে তারাও বাদ। মানে দ্বিতীয় সেটের সবই বাদ, তাদের কেউ যদি এইখানে থাকে, তাদের কেউ যদি এইখানে থাকে তারাও বাদ। মানে তারা তো বাদই, মাইনাসের পরে যা আছে সবই বাদ, তাদের কেউ যদি এইখানে থাকে তারাও বাদ। এভাবে চিন্তা করতে পারেন। অথবা আপনি এমনিও চিন্তা করতে পারেন যে এই প্রথম সেটের যে উপাদানগুলো দ্বিতীয় সেটের নাই শুধু সেগুলা রাখবেন। তাহলে আমরা দেখতেছি যে টুটা কিন্তু দ্বিতীয় সেটে নাই। 2 দ্বিতীয় সেটে আছে? নাই, তাহলে 2 রাখবো। 3ও দ্বিতীয় সেটে নাই, তাহলে 3 রাখবো। বাকি 4 আর 5 কিন্তু দ্বিতীয় সেটে আছে, তাহলে ওগুলা রাখবো না। তাহলে প্রথম সেটের যে উপাদানগুলো দ্বিতীয় সেটে নাই সেই উপাদানগুলো হচ্ছে আমি এখানে রেখে দিব। তো সেইটাকে আপনার বলা হয় হচ্ছে সেটের অন্তর বা বাদ সেট। তো এটা যেমন a মাইনাস বি লিখছি, একইভাবে এটাকে আমরা এই a বাদ বি এভাবেও লিখতে পারি যে a বাদ বি। এই যে a মাইনাস বি যেমন লিখলেন ওরকম a বাদ বিও লিখতে পারেন। এখানেও ব্যাপারটা ওরকমই, প্রথমে a সেটের উপাদান 2 3 4 5, এরপরে এই যে বাদ বি সেটের উপাদান, এটা ছিল হচ্ছে আপনার 4 5 6 7। বাস, তাইলে এখন দেখেন দ্বিতীয় সেটের সবাই তো বাদ, তাদের কেউ যদি এইখানে থাকে তো এদের মধ্যে দেখেন 4 5 এখানে আছে, তাহলে এরাও বাদ, থাকবে শুধু 2 3। এই হচ্ছে আপনার বাদ সেট বা সেটের অন্তর। ম্যাথ করার মেকানিজমটা আসলে একই রকম। দেন আসেন আমরা বুঝবো হচ্ছে পূরক সেট। পূরক সেট এটা আসলে কাকে বলে এটা আমরা দেখি। তাহলে পূরক সেটটা খেয়াল করেন, দেখেন এর আগে আমরা সার্বিক সেট করলাম। তো সার্বিক সেট তো হচ্ছে একাধিক সেটের উপাদান নিয়ে গঠিত একটা সেট, সেটা হচ্ছে সার্বিক সেট। তার মানে সার্বিক সেটের ভিতরে আরো অনেক ছোট ছোট সেট থাকে। তো সার্বিক সেটের ভিতরে যে উপসেটগুলা থাকে, তো যে কোনো একটা উপসেটের সবগুলা উপাদান যদি আপনি সার্বিক সেট থেকে বাদ দেন, বাদ দেওয়ার পরে বাকি যে উপাদান থাকে সেগুলা নিয়ে গঠিত সেটকে বলা হয় হচ্ছে পূরক সেট। আমি বিষয়টা একটু উদাহরণ দিয়ে বুঝাই। দেখেন, ধরেন আমি এখানে একটা সার্বিক সেট নিলাম হচ্ছে ইউ, ধরেন যে আগের ওই মানটাই নেই। ইউ সার্বিক সেট ছিল 1 2 3 4 5 6, তাই না? এর মধ্যে আমি ধরলাম এ একটা সেট, এই সেটের উপাদান ধরলাম 1 3 5। আরেকটা নিলাম বি একটা সেট, এর উপাদান ধরলাম 2 4 6। এখন খেয়াল করেন এ আর বি, দেখেন এ আর বি সবগুলা উপাদানই কিন্তু ইউ সেটে আছে, তাই না? তো তাহলে এই দুইটা সেট নিয়ে, এই দুইটা সেটের উপাদান নিয়ে গঠিত এই সেটটাকে আমরা বলতেছি সার্বিক সেট। এবং এই যে এ সেটটা, যে এ সেটটা আসলে কি এই সার্বিক সেটের একটা উপসেট না? প্রকৃত উপসেটটাও দেখেন
এই যে আপনার এখানে 1 3 5 এই সবগুলা উপাদানই তো এখানে আছে, সবগুলা উপাদানই এখানে আছে। তাহলে অবশ্যই এটা হচ্ছে ইউ সেটের একটা উপসেট এবং প্রকৃত উপসেট কিন্তু, কারণ এখানে উপসেট উপাদান সংখ্যা কিন্তু মূল সেট থেকে কম। আবার বি সেটটাও দেখেন, বি সেটের সবগুলা উপাদানই কিন্তু ইউ সেটে আছে। তাহলে আমরা বলতে পারি বি সেটটাও হচ্ছে ইউ সেটের কি একটা প্রকৃত উপসেট। তো সার্বিক সেট থেকে যে কোনো একটা প্রকৃত উপসেটকে যদি আমরা বাদ দিয়ে দেই, যে কোনো একটা উপসেটকে যদি বাদ দিয়ে দেই, তাহলে বাকি উপাদান নিয়ে গঠিত সেটটাকে বলা হয় পূরক সেট। অর্থাৎ বিষয়টা এইভাবে দেখেন, আমি কি করলাম, এই যে সার্বিক সেট ইউ এইখান থেকে মাইনাস করলাম, বাদ দিলাম ধরেন এ সেটকে। তাহলে কথাটা আমরা কিভাবে লিখব, প্রথমে ইউ সেট, তাহলে ইউ সেটের উপাদান নিলাম 1 2 3 4 5 6, তারপর মাইনাস এ সেট, এটা আছে 1 3 5। সো তাইলে দেখেন এই ইউ সার্বিক সেট থেকে আমি এ সেটটাকে যদি বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আপনার এখানে থাকতেছে কি, নিয়মটা কি ছিল বলছিলাম, যে প্রথম সেটের যে উপাদানগুলা দ্বিতীয় সেটে নাই সেগুলা হচ্ছে এখানে রাখবো। যেমন 2 কিন্তু দেখেন ওইখানে নাই, তাহলে 2 রাখলাম, 4 ওইখানে নাই রাখলাম, 6 ওইখানে নাই রাখলাম। সো তাহলে এই যে 2 4 6, সো এটা হচ্ছে ইউ মাইনাস এ পাওয়ার পর এই মানটা পাইলাম। আচ্ছা আপনাদের অনেকে আছে আবার দেখেন এই যে 2 4 6 কিন্তু বি এর সমান হয়ে গেল, অনেকে প্যাচ লাগাইতে পারে। ধরেন আমি এখানে সার্বিক সেটে আরো একটা উপাদান বাড়াইয়া দিই, ধরেন 7 এমন থাকলো। সো তাইলে এই যে এখানে নিয়ে নিই যে 5 6 7। সো তাহলে এখানে দেখেন এই যে 7 তো দ্বিতীয় সেটে নাই, তাহলে 7টাও রাখবো। আচ্ছা, তো তাইলে এখানে দেখেন ইউ মাইনাস এ সমান পাইলাম এইটা, এই সেটটাকে, যে এই সেটটাকেই আমরা বলবো হচ্ছে পূরক সেট। কার পূরক সেট? আপনি সার্বিক থেকে যেই সেটটাকে বাদ দিবেন, যে উপসেটটাকে বাদ দিবেন, সেই সেই সেটের পূরক সেট। তাহলে এই সেটটা হচ্ছে এ এর পূরক সেট। কার পূরক সেট? এ এর পূরক সেট। এই যে এখানে যে সেটটা পাইলেন এটা হচ্ছে এ এর পূরক সেট। তো পূরক সেটটাকে আমরা এইভাবে উল্লেখ না করে পূরক সেটকে কিন্তু মূলত আমরা এইভাবেও প্রকাশ করতে পারি, এই যে এ দিয়ে ওপরে এরকম একটা চিহ্ন দিই, এটাকে আমরা করি হচ্ছে এ প্রাইম বা এ পূরক। অথবা অথবা আমরা এই যে এই চিহ্ন দিয়ে উল্লেখ করতে পারি যে এ দিয়ে ওপরে একটা এই যে ছোট হাতের সি, পূরক সেটকে এইভাবে প্রকাশ করি। একইভাবে আসেন, ধরেন আমি বি এর পূরক সেট বের করব। তো বি এর পূরক সেট বের করতে চাইলে কি করতে হবে, সার্বিক সেট থেকে বি কে বাদ দিব, তাহলে বি এর পূরক সেট আসবে। তাহলে এই যে বি এর পূরক সেট, এটাকে আমরা লিখি এই যে বি প্রাইম। তো বি প্রাইম মানে কি, ইউ মাইনাস বি, এই যে ইউ মাইনাস বি। তো ইউ সার্বিক সেট, এর উপাদান ছিল 1 2 3 4 5 6 7, মাইনাস বি, বি সেটের উপাদান ছিল 2 4 6। তাহলে এটার অ্যান্সার কি আসতেছে, আমি বলছিলাম প্রথম সেটের যে উপাদানগুলো দ্বিতীয় সেটে নাই সেগুলো এখানে নিব। 1 কিন্তু দ্বিতীয় সেটে নাই, 3 ও দ্বিতীয় সেটে নাই, 5 ও দ্বিতীয় সেটে নাই, 7 ও কিন্তু দ্বিতীয় সেটে নাই। তাহলে এই যে এটা হচ্ছে আপনার বি প্রাইম, এই যে বি প্রাইম এটা হচ্ছে বি এর পূরক সেট। ক্লিয়ার? আর এই যে এটা হচ্ছে আমার এ এর পূরক সেট। তাহলে সহজ ভাষায় পূরক সেট হচ্ছে সার্বিক সেট থেকে, এই যে সার্বিক সেট থেকে কোন একটা উপসেটকে বাদ দিলে আমরা যে সেটটা পাই সেটাই হচ্ছে আপনার পূরক সেট। তার পূরক সেট, সার্বিক থেকে যাকে বাদ দিবেন তার পূরক সেট, বি এর পূরক সেট। এই গেল হচ্ছে পূরক সেটের ধারণা। এরপর হচ্ছে আমরা দেখব সংযোগ সেট। সংযোগ সেট আসলে কাকে বলে? আমরা বলি দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। সংযোগ সেটটাও কিন্তু আসলে ওয়ান কাইন্ড অফ সার্বিক সেট হয়, কারণ সার্বিক সেটও কিন্তু একাধিক সেটের উপাদান নিয়ে গঠিত সেট। তো যাই হোক, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলি হচ্ছে সংযোগ সেট। যেমন ধরেন উদাহরণ দিলে এ একটা সেট, এই সেটের উপাদান নিলাম হচ্ছে 1
3 4 5। আর এখানে বি একটা সেট নিলাম, এর উপাদান নিলাম হচ্ছে ধরেন 2 4 6 এরকম নিলাম। সো তাইলে এখন খেয়াল করেন এই এ আর বি এই দুইটা সেটের সকল উপাদান একসাথে করে যদি আমরা একটা সেট গঠন করি তাহলে তাকে বলা হয় সংযোগ সেট। দুইটা সেটকে সংযোগ করলে দুইটা সেটের মাঝখানে ইউনিয়ন চিহ্ন দিতে হয়, এই যে এইরকম একটা চিহ্ন, এটাকে আমরা বলি হচ্ছে ইউনিয়ন। এটাকে বলি ইউনিয়ন, যার বাংলা অর্থ আমরা বলি হচ্ছে অথবা, এটাকে বাংলায় বলি অথবা। এই চিহ্নটাকে বলি ইউনিয়ন, বাংলায় বলা হয় অথবা। ইউনিয়ন মানেই কিন্তু একত্র। তো এই যে দুইটা সেটকে আমরা সংযোগ করি, একত্র করি, এই জন্য এই চিহ্নটাকে বলা হয় হচ্ছে ইউনিয়ন। তাহলে দেখেন আমি যদি বলি যে এ আর বি এই দুইটা সেটের সংযোগ সেট হবে হচ্ছে এ ইউনিয়ন বি ইকুয়াল, এই প্রথমে এ সেটের উপাদান লিখব 1 3 4 5, তারপর হচ্ছে এই যে ইউনিয়ন, তারপরে বি সেটের উপাদান লিখব 2 4 6। সো তাইলে এবার সবগুলা যদি আমরা লিখে ফেলি তাহলে আসতেছে হচ্ছে 1, দেখেন এখানে এই দুইটা সেটের সকল উপাদান নিয়ে আপনি সেট গঠন করবেন। তো গঠন করার ক্ষেত্রে আমরা ছোট থেকে বড় নিব, সংখ্যাগুলা ছোট থেকে বড়, এবং নেওয়ার ক্ষেত্রে এইখানে এই দুইটা সেটেরই সবগুলা উপাদানই নিব, কিন্তু একই উপাদান দুইবার নিব না। এই দুইটা সেটের সবগুলো উপাদানই নিব, কিন্তু একই উপাদান দুইবার নিব না। সো তাহলে এই যে আর নেওয়ার ক্ষেত্রে ছোট থেকে বড় নিব, তাহলে এই যে 1 আছে ছোট, তারপরে এই দুইটা সেটের মধ্যেই 2 আছে ছোট, এরপর 3 আছে ছোট, এরপর 4, এরপরে আছে 5, এরপরে 6। তাহলে এটা হচ্ছে আমার এ আর বি এই দুইটা সেটের সংযোগ সেট। দেন আসেন আমরা ছেদ সেট। ছেদ সেট আমরা বলি হচ্ছে দুই বা ততোধিক সেটের মধ্যে, মানে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলি হচ্ছে ছেদ সেট। তো বিষয়টা যদি আমরা এই যে এটা থেকেই দেখাই, যেমন ধরেন এ একটা সেট যার উপাদান ছিল 1 3 4 5, বি একটা সেট যার উপাদান ছিল 2 4 6। তো দুইটা সেটের মাঝখানের কমন উপাদান নিয়ে গঠিত সেট, তাকে আমরা বলি হচ্ছে ছেদ সেট। তো সংযোগ সেটের যেরকম আপনার প্রকাশ করা হয় দুইটা সেটের মাঝখানে এরকম ইউনিয়ন চিহ্ন দিয়ে, ছেদ সেট বোঝানোর জন্য দুইটা সেটের মাঝখানে আমরা এই যে এই চিহ্নটা নেই, এইটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ইন্টারসেকশন। এই যে এটাকে আমরা বলি ইন্টারসেকশন। ইন্টারসেকশন বাংলায় এটা হচ্ছে আমরা এবং বলি। যেমন ধরেন এ আর বি সেট এর ছেদ সেট যদি বের করতে যাই তাহলে আমরা লিখবো এ ইন্টারসেকশন বি। তাহলে নিয়ম হচ্ছে প্রথমে এ আছে, তাহলে এ সেটের উপাদান লিখবো 1 3 4 5, দেন হচ্ছে ইন্টারসেকশন বি আছে, বি এর উপাদানগুলো লিখবো 2 4 6। তো বলছিলাম ছেদ সেট হচ্ছে দুইটা সেটের কমন উপাদান, অর্থাৎ যে উপাদানটা দুইটা সেটেই আছে, যে উপাদানটা দুইটা সেটেই আছে সেটা নিয়ে হচ্ছে আমরা গঠন করব। দেখেন 1 কিন্তু দুইটাতেই নাই, 3 দুইটাতেই নাই, 4 কিন্তু দুইটাতেই আছে, তাহলে আমরা এই যে এখানে 4 নিব। 5 কিন্তু দুইটাতেই নাই, তাহলে এখানে শুধু 4 থাকে। তো তাহলে এ আর বি এর ছেদ সেট হচ্ছে 4। উপাদান যে সবসময় একটা থাকবে তা না, দুইটা তিনটাও মিলতে পারে। এরপরে আসেন নিশ্ছেদ সেট। নিশ্ছেদ সেট হচ্ছে দুটি সেটের উপাদানের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে ওই দুইটা সেটকে পরস্পরের নিশ্ছেদ সেট বলে, ওই দুইটা সেটকে পরস্পরের নিশ্ছেদ সেট বলে। দেখেন আমার ধরেন আমি এইখানে দুইটা সেট নিলাম, যে এ একটা সেট, এর উপাদান নিলাম হচ্ছে 1 3 5, আবার বি একটা সেট নিলাম, এর উপাদান নিলাম হচ্ছে ধরেন 2 4 6। এবার এই দুইটা সেটের যদি ইন্টারসেকশন বের করি তাহলে সুতরাং এ ইন্টারসেকশন বি, তাহলে প্রথমে এর উপাদান লিখব 1 3 5 ইন্টারসেকশন, তারপরে বি এর উপাদান লিখব 2 4 6। তো এখন দেখেন
এই দুইটা সেটের উপাদানের মধ্যে কোনো কমন উপাদান আছে কি? 1 এখানে আছে, ওইখানে নাই, 3 ও এখানে নাই, 5 ও এখানে নাই। তাহলে দুইটার মধ্যে কিন্তু কমন উপাদান নাই। কমন উপাদান না থাকলে তখন এটার ফলাফল হবে হচ্ছে ফাঁকা সেট। আমি এভাবেও দিতে পারি, অথবা চাইলে কিন্তু আপনি এইভাবেও দিতে পারতেন, এই যে এভাবেও দিতে পারতেন, ফাঁকা সেট। তো দুইটা সেটের মধ্যে, এই যে দুইটা সেটের মধ্যে যদি কোনো কমন উপাদান না থাকে, যদি কোনো কমন উপাদান না থাকে, তাহলে একটা আরেকটার এই যে নিশ্ছেদ সেট, একটা আরেকটার নিশ্ছেদ। তাহলে এখানে আমরা বলতে পারি এ বি এর নিশ্ছেদ সেট, বি এর নিশ্ছেদ সেট। অনেকে প্যাচ লাগায় ফেলায় যে এখানে নিশ্ছেদ সেট হচ্ছে এটা, যে এ ইন্টারসেকশন বি, এটা নিশ্ছেদ সেট। এ ইন্টারসেকশন বি ইকুয়াল ফাঁকা সেট, এটা কিন্তু নিশ্চিত না। নিশ্চিত হচ্ছে যদি দুইটা সেট, খেয়াল করেন, দুইটা সেটের ইন্টারসেকশন করার পর যদি এরকম ফাঁকা সেট আসে, তাহলে আমরা তখন একটা আরেকটার নিশ্চিত বলি। এখানে এ বি এর নিশ্চিত, বি এর নিশ্চিত। তো তাহলে এটা একটা নিশ্চিত সেট। এখন একটা নিশ্চিত সেট কিন্তু তার উপাদান থাকতেই পারে, আবার নাও কিন্তু থাকতে পারে। মানে অনেকে আছে এইটারে নিশ্চিত মনে করে, তখন বলে যে নিশ্চিত সেট সবসময় ফাঁকা সেট হয়। এই কথাটা কিন্তু ভুল। নিশ্চিত সেট সবসময় ফাঁকা সেট না। নিশ্চিত সেট তো এইটা না। নিশ্চিত সেট হচ্ছে এরা দুইজন পরস্পরের নিশ্চিত, তো এদের কি উপাদান আছে না? এদের উপাদান থাকতেও পারে, আবার নাও কিন্তু থাকতে পারে। তো এই হচ্ছে বিষয়। দেন আসেন আমরা করব হচ্ছে পাওয়ার বা শক্তি সেট। পাওয়ার বা শক্তি সেট। তো পাওয়ার বা শক্তি সেট হচ্ছে একটা সেটের উপাদান দিয়ে যতগুলা উপসেট গঠন করা যায়, এই সবগুলা উপসেট নিয়ে আমি যদি একটা সেট গঠন করি, সেটা হবে হচ্ছে ওই প্রধান সেটের পাওয়ার সেট। মানে একটা সেট আছে, ওই সেটের উপাদানগুলা আছে, সেই উপাদানগুলা দিয়ে সে কয়টা উপসেট বানাইতে পারে সেটাই তার পাওয়ার। যে আমার 10 জন মানুষ দেওয়া হইলো, এই 10 জন মানুষ দিয়ে আমি কয়টা দল গঠন করতে পারি, এটা হচ্ছে আমার পাওয়ার। ওরকম ধরেন যে আমার এ একটা সেট, এই সেটের উপাদান আমি ধরেন দিলাম এ বি সি, এরকম দিলাম। এখন এ সেটের যে উপাদানগুলা আছে, এই উপাদানগুলা দিয়ে আমি কয়টা উপসেট বানাইতে পারি? আমরা তো প্রথমে বলতে পারি যে উপাদান ছাড়া শুধু ফাঁকা সেট, এটা একটা উপসেট হইতে পারে। আবার শুধু এ দিয়ে একটা উপসেট বানাইতে পারি, শুধু বি দিয়ে একটা উপসেট বানাইতে পারি, শুধু সি দিয়ে একটা বানাইতে পারি। আবার দুইটা দুইটা করেও নিতে পারি, যে এ আর বি নিলাম, এ আর বি নিলাম, তারপর এ আর সি নিলাম, দেন হচ্ছে বি আর সি নিলাম। আবার তিনটা দিয়েও আমি বানাইতে পারি, যে এ বি সি। তাহলে এই হচ্ছে উপসেট গুলা বানাইলাম। এই সবগুলা উপসেট নিয়ে যদি আমি আবার একটা সেট বানাই, যে সবগুলারে দিয়ে আমি আবার একটা সেট বানাইলাম, আবার এই পুরাটাকে সেকেন্ড ব্র্যাকেটে আটকাইলাম, তাহলে এই উপসেট নিয়ে গঠিত যে সেটটা পাবো, সেটাই হচ্ছে আমার এই যে এ এর পাওয়ার সেট। এটাকে আমরা লিখি পি অফ এ, মানে পাওয়ার অফ এ। তাহলে এই যে এ এর পাওয়ার সেট হচ্ছে এ দিয়ে আপনি যতগুলা উপসেট বানাইতে পারবেন, এই সবগুলা উপসেট নিয়ে গঠিত সেট, এটাকেই আমরা বলি হচ্ছে পাওয়ার সেট। তো পাওয়ার সেটে, একটা পাওয়ার সেটে কয়টা সেট থাকবে এটা বের করার জন্য আমাদের আলাদা একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। দেখেন এখানে এ সেটের উপাদান কয়টা? তিনটা না? মানে কোন একটা সেটের যতগুলা উপাদান থাকবে n এর মান তত বসাবেন। যেমন এখানে দেখেন এ সেটের উপাদান আছে তিনটা, তাহলে আমি এখানে n এর মান যদি 3 বসাই, তাহলে 2 কে কিউব করলে হয় 8। তার মানে এই এর পাওয়ার সেটের যে উপসেট গুলা আছে সেটা হবে হচ্ছে 8টা। আপনি গুণে দেখেন এখানে 8টা আছে, 1 2 3 4 5 6 7 8। একইভাবে ধরেন আপনারা যদি আমি একটা সেট দিলাম, বললাম বি একটা সেট, এই সেটের উপাদান সংখ্যা দিলাম হচ্ছে আপনাকে 5 6 7 8, এবং 4টা উপাদান দিলাম। তাহলে আপনি এখন বলেন দেখি যে এই সেটের উপাদানগুলো দিয়ে আপনি কয়টা উপসেট বানাইতে পারবেন, বা এই পাওয়ার অফ ডি, এই ডি এর যে পাওয়ার সেট, এই পাওয়ার সেটের উপসেট কয়টা হবে, পাওয়ার সেটের উপাদান কয়টা হবে? তো আমরা বলতে পারি পাওয়ার সেটের উপাদান এই যে 2 টু দি পাওয়ার n, এই সূত্রটা চিন্তা করব।
তো n এর মান বসাবো হচ্ছে এই যে ডি সেটে কয়টা উপাদান আছে, ডি সেটে আছে 4টা উপাদান, তাহলে 2 টু দি পাওয়ার 4 এর মান আসে 16। তার মানে আপনি এখানে 16টা উপসেট লিখতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো এগুলোর ম্যাথ গুলো কিভাবে আসে আমরা ম্যাথ করলে আরো ডিটেইলি পড়বো, আপাতত এগুলোর পরিচয় সংক্ষিপ্ত আকারে দিয়ে যাই। এরপরে যান ক্রোমোজোর। ক্রোমোজোর জিনিসটা আসলে কি? ক্রোমোজোর জিনিসটা হচ্ছে যে আমি ধরেন কোনো একটা সংখ্যা ক্রমান্বয়ে সিরিয়ালে এরকম জোড়া তৈরি করলাম। ধরেন আপনার কাছে দুইটা এই যে কিছু সংখ্যা আছে, বা ধরেন যে দুইটা সংখ্যা আছে যে 2 আর 4। এখন এই দুইটা সংখ্যা নিয়ে আপনি একটা জোড়া তৈরি করবেন। তো জোড়া তৈরির ক্ষেত্রে আপনি এই 2টাকে আগে রাখতে পারেন, যে 4টাকে পরে রাখতে পারেন, যে 2,4 এটা দিয়ে আপনি একটা জোড়া তৈরি করলেন। অথবা আপনি এটাও করতে পারেন যে আমি 4টাকে আগে রাখলাম আর 2টাকে পরে নিলাম, নিয়ে এরকম একটা দুইটা সংখ্যার একটা জোড়া তৈরি করলাম, যে 2,4 4,2 এরকম একটা জোড়া তৈরি করলাম। তো এই জোড়াগুলাকেই বলা হয় হচ্ছে মানে জোড়। ক্রমান্বয়ে সিরিয়ালে যদি আমি লিখি যে এই যে 2,4, একইভাবে ধরেন যে আমি আরো নিলাম 6,7, তারপরে এই যে 8, ধরেন যে 9 এরকম নিলাম। এই যে জোড়াগুলা যে তৈরি করলাম এগুলাকেই বলা হচ্ছে ক্রোমোজোর। এখন একটা ক্রোমোজোরে 2 আগে লিখবেন না 4 আগে লিখবেন, এটা হচ্ছে আপনার আলাদা ম্যাথের উপর বৈশিষ্ট্যের উপর নির্ভর করে, যে কোন উপাদানটাকে মানে সংজ্ঞাটা আমরা এভাবে বলি ক্রোমোজোরের, যে দুটি উপাদানের মধ্যে কোন উপাদানটি প্রথম এবং কোন উপাদানটি দ্বিতীয় তা নির্ধারণ করে জোড়া উল্লেখ করা। জোড়া উল্লেখ করাকে বলা হয় হচ্ছে ক্রোমোজোর। তো তাহলে এই যে এগুলা হচ্ছে কি আপনার ক্রোমোজোর। তো ক্রোমোজোরে একটা সংজ্ঞা আছে, যেমন ধরেন যে আমি এখানে দুইটা উপাদান নিলাম, একটা হচ্ছে এক্স আর একটা নিলাম হচ্ছে ওয়াই। তো এক্সটাকে প্রথম আর ওয়াইটাকে দ্বিতীয় উপাদান ধরে এই যে একটা জোড়া তৈরি করলাম, তাহলে এটা একটা ক্রোমোজোর। আবার ধরেন আমি আরো একটা ক্রোমোজোর তৈরি করি, ধরেন যে এ আর হচ্ছে বি, এটা একটা ক্রোমোজোর। তো যদি দুইটা ক্রোমোজোর সমান হয়, এই যে এক্স কমা ওয়াই ইকুয়াল এ কমা বি, দুইটা ক্রোমোজোর যদি সমান হয় তাহলে তাদের এই সেম অবস্থানের উপাদানগুলোও সমান। অর্থাৎ এই জোড়ার প্রথম উপাদান আর এই জোড়ার প্রথম উপাদান সমান হবে, অর্থাৎ এক্স ইকুয়াল এ। এই জোড়ার দ্বিতীয় উপাদান সমান এই জোড়ার দ্বিতীয় উপাদান। এটা হচ্ছে ক্রোমোজোরের একটা সংজ্ঞা নিয়ম। দেন আসেন আমরা কার্তেশীয় গুণজ এখানে যাই। কার্তেশীয় গুণজ হচ্ছে আপনার দুটি সেটের উপাদানগুলো গুণন পদ্ধতিতে আমরা যে ক্রোমোজোর গুলা তৈরি করি সেই ক্রোমোজোর গুলার সেটকে বলা হয় কার্তেশীয় গুণজ। ব্যাপারটা আমি একটু সহজে বুঝাই দিই। ধরেন আমি এখানে এ একটা সেট নিলাম, এর উপাদান নিলাম হচ্ছে এ আর বি। তারপর বি একটা সেট নিলাম, এর উপাদান আমি নিলাম হচ্ছে ধরেন 2 আর 3 এরকম নিলাম। এখন এই দুইটা সেটের উপাদানগুলো নিয়ে আমি জোড়া তৈরি করব, এবং জোড়াটা যে তৈরি করব সেটা হচ্ছে গুণন পদ্ধতিতে। গুণন পদ্ধতিতে বিষয়টা হচ্ছে এরকম, যে ধরেন এই যে এ আর হচ্ছে, আচ্ছা এটা একটু পরে দিই। এই যে গুণন পদ্ধতিতে আমরা এই দুইটা সেটের জোড়া তৈরি করব। দেখেন আপনারা তো দুইটা ব্র্যাকেট গুণ করার নিয়ম জানেন, যে এই একটা উপাদান দিয়ে প্রত্যেকটার সাথে লিখতে হয়, এই একটা উপাদান দিয়ে প্রত্যেকটার সাথে লেখা শেষ হলে তারপরে এই একটা উপাদান দিয়ে আবার লিখতে হয়। তো তাহলে বিষয়টা হচ্ছে এরকম, এই যে এর সাথে আমি 2 একবার লিখব, এর সাথে আমি 3 একবার লিখব, আবার বির সাথে 2 একবার লিখব, বির সাথে 3 একবার লিখব। আপনারা এমনি ম্যাথের ওই বীজগণিত টিজগণিত বা 7-8-এও এগুলা শিখছেন। এই যে ধরেন এক্স প্লাস ওয়াই আর এইখানে নিলাম ধরেন যে এ প্লাস বি, এই যে দুইটা ব্র্যাকেট গুণ করার নিয়ম তো জানেন। নিয়মটা কি? এই এই প্রথম উপাদান দিয়ে প্রত্যেকটার সাথে গুণ দিতে হয়, তাই না? এই যে এক্স আর এ গুণ দিলে হইলো ধরেন এ এক্স, প্লাস এক্স আর বি গুণ দিলে হবে হচ্ছে বি এক্স, প্লাস ওয়াই আর এ গুণ দিলে হইলো এ ওয়াই, প্লাস ওয়াই আর বি গুণ দিলে হইলো হচ্ছে বি ওয়াই। তাহলে এখানে কি করছিলাম, এই উপাদান দিয়ে, যে প্রথম উপাদান দিয়ে দুইটার সাথে আগে লিখছি,
আবার এটা দিয়ে এই দুইটার সাথে গুণ করছি, তাই না? তো এইখানে জাস্ট গুণ না করে আমরা জোড়া তৈরি করছি, এই যে মাঝখানে কমা দিয়ে জোড়া তৈরি করছি। এই যে এই একটা উপাদান দিয়ে প্রত্যেকটার সাথে লিখছি, যে A2 A3, আবার এই একটা উপাদান দিয়ে এটার সাথে জোড়া তৈরি করছি। এই যে গুণন পদ্ধতিতে আপনি যে ক্রমজোড় তৈরি করলেন, এই ক্রমজোড়ের যে সেটটা হইল, এই যে সেটটা হইল, এই সেটটাকে আমরা বলি হচ্ছে কার্তেশীয় গুণজ। তো এখানে এ আর বি এই দুইটা সেট দিয়ে করছেন, তাহলে আমরা এইভাবে লিখি জিনিসটা, যে এ ক্রস বি। যে কার্তেশীয় গুণজের সেটটাকে আমরা এইভাবে প্রকাশ করি, যে দুইটা সেটের উপাদান নিয়ে জোড়া তৈরি করলাম তাদের মাঝখানে যে ক্রস দিব, এ ক্রস বি। এই হচ্ছে কার্তেশীয় গুণজের কথা। দেন লাস্ট আপনাদের আছে হচ্ছে ভেন চিত্র নিয়ে। ভেন চিত্র জিনিসটা আসলে কি, তো এটা নিয়ে কিছু ম্যাথও আছে, এগুলো আমরা ম্যাথের সময় করব। ভেন চিত্র হচ্ছে এই যে যতগুলা সেট আমরা পড়লাম, সংযোগ সেট, ছেদ সেট, তো সেটের এই কার্যবিধিগুলা চিত্রের মাধ্যমে প্রকাশ করা। এটা বিজ্ঞানী জন ভেন তিনি আবিষ্কার করছেন, তার নাম অনুসারে এটাকে আমরা বলি ভেন চিত্র। যেমন ধরেন আমরা এখানে পড়লাম না যে এ একটা সেট, এর উপাদান ধরে নিলাম 1 3 5, আবার বি একটা সেট, এর উপাদান নিলাম ধরেন 2 4 6। তো আমরা এইখানে যেরকম সেটটা এইভাবে, এ সেটটাকে এইভাবে প্রকাশ করছি, বিজ্ঞানী জন ভেন কি করছে, এই যে এ সেটটাকে ধরেন এরকম একটা গোল একটা বৃত্ত দ্বারা প্রকাশ করলো, এটা চিত্রের মাধ্যমে প্রকাশ করলো, বললো যে এটা হচ্ছে আমার এ সেট। এ সেটের উপাদানগুলা কি কি আছে, 1 3 5 এগুলো আছে। আবার ধরেন যে এখানে আরো একটা সেট সে নিল, এই যে একটা বি সেট, এই যে এটা হচ্ছে এ সেট আর এটা হচ্ছে বি সেট। বি সেটের উপাদানগুলা কি আছে, 2 4 6। আবার ধরেন এ আর বি সেট নিয়ে আমি যদি একটা সার্বিক সেট ইউ তৈরি করি, তাহলে সেটা হবে হচ্ছে এই যে 1 2 3 4 5 6, এই দুইটা সেটের সবগুলা উপাদান নিয়ে যে সেট তৈরি করলাম, এটা হচ্ছে আমার সার্বিক সেট। তো সার্বিক সেটটাকে জন ভেন হচ্ছে এরকম একটা আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করে, এই যে এটা হচ্ছে আপনার সার্বিক সেট। এই যে এটা হচ্ছে আপনার ইউ, ইউ সার্বিক সেট। তো এই সার্বিক সেটের ভিতরে এ একটা সেট যার উপাদান হচ্ছে 1 3 5, বি একটা সেট যার উপাদান হচ্ছে 2 4 6। তো এই বিষয়গুলাকে যে এরকম চিত্র আকারে যে প্রকাশ করলো, এটারই আমরা বলি হচ্ছে ভেন চিত্র। এখন বিষয়টা যদি এমন হয়তো, ধরেন সার্বিক সেটে আমি চাইলে তো আরো বেশি উপাদানও রাখতে পারি, ধরেন 7 8 এগুলাও রাখলাম। তো তাহলে তখন কিভাবে উপস্থাপন করতাম, এ সেটের উপাদান তো এই কয়েকটাই, বি সেটের উপাদান তো এই কয়েকটাই, তাহলে ওই যে সার্বিক সেটে তো আরো বেশি উপাদান আছে যেগুলা এ আর বির বাইরে, তাহলে যে এ আর বির বাইরে এখান দিয়ে দিয়ে দিব 7 8 বাইরে দিয়ে দিব। তো তাইলেই আপনার চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়ে গেল। আবার দেখেন এখানে এ আর বির মধ্যে কোনো একটা কমন মান কিন্তু ছিল না। যদি এ আর বির মধ্যে কোনো কমন মান থাকে তখন এই চিত্রটাকে আবার আবার অন্যভাবে প্রকাশ করতে পারি। যেমন ধরেন আমি এখানে একটা কমন মান যদি দেই 1 3 5, তো ধরেন যে এই বির ভিতরেই একটা কমন মান যদি দিয়ে দিই 1 3 5, তো ধরেন আমি এখান থেকে দিলাম যে 3 4 5 3 4 5 6 এরকম দিলাম আর কি। তো তাইলে সেই ক্ষেত্রে আপনি চিত্রটা কিভাবে আঁকবেন দেখেন, এই ক্ষেত্রে বিষয়টা দেখেন, আপনার খেয়াল করেন এইগুলোর ক্ষেত্রে চিত্র আঁকতে গেলে আপনার এ আর বির মধ্যে কমন মান আছে, কমন মান থাকলেই তখন এ সেট আর হচ্ছে বি সেট এটাকে এরকম ছেদ করে লিখতে হয়, এ সেট আর বি সেটটাকে এরকম পরস্পর ছেদ করতে হবে। যেহেতু এদের মাঝখানে কমন মান আছে তাহলে অবশ্যই ছেদ সেট পাওয়া যাবে। তো এখন এ আর বির ভিতরে কমন মান কোনটা, কমন মান আছে হচ্ছে এই যে 3 আছে আর 5 আছে। তো তাইলে এই যে এ এ এ সার্কেলটা আর বি সার্কেলটা, দুইটা সার্কেলের কমন জায়গা এটা না, এই যে এই জায়গাটা, এই জায়গাটা আপনার এ সেটের মধ্যেও আছে, এই জায়গাটা আপনার বি সেটের মধ্যেও আছে, তাহলে এটা হচ্ছে কমন জায়গা। এই কমন জায়গাটাতেই হচ্ছে আপনার কমন উপাদানগুলা লিখতে হয়, তাহলে এটা হচ্ছে আমার এই যে 3 আর হচ্ছে 5। আর বাকি এ সেটের উপাদান আর কি কি ছিল, এ সেটের
1 ছিল, কিন্তু তাহলে এই যে 1টা এটা কিন্তু কমন জায়গায় থাকবে না, এটা বাইরে থাকবে। তাহলে টোটাল পুরা এ সেটের ভিতরে কিন্তু এই যে 1 3 5 লেখা হয়ে গেল। আসলে বি সেটের মধ্যে এই যে 3 আর 5 তো এখানে লিখছি, তাহলে এরপরে আপনার আছে হচ্ছে 4 আর হচ্ছে 6। তো তাই দেখেন এই যে 3 4 5 6 পুরাটাই বি সেটের মধ্যে কিন্তু লেখা হয়ে গেল, এবং এ আর বির মধ্যে কমন জায়গা হচ্ছে এটা। এখন এই দুইটা সেট নিয়ে গঠিত সার্বিক সেট, এটাকে আমরা হচ্ছে এই যে এই আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে আমার ইউ সেট, সার্বিক সেট। এখন সার্বিক সেটের ভিতরে তো আবার দেখেন অতিরিক্ত 7 আর 8 আছে, 7 আর 8 তো এখানে নাই, 7 আর 8 তো এ আর বির মধ্যে না, তাহলে এই যে বাইরে আমরা এখানে 7, হ্যাঁ এখানে 8, যে কোনো এক জায়গায় লিখলেই হয়েছে। এইভাবে দেখেন এই যে সেট গুলাকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম, এটাকেই বলা হয় হচ্ছে ভেন চিত্র। তো ভেন চিত্রের এই যে এটা হচ্ছে এ সেট, এটা বি সেট, আর এই যে মাঝখানের এই জায়গাটা এ আর বির কমন জায়গা, এটাকে আমরা বলি এ ইন্টারসেকশন বি। আর এই সবগুলা উপাদান নিয়ে গঠিত এই যে এতটুকু জায়গায়, এই এতটুকু এই পুরা জায়গাটাকে বলি হচ্ছে এ ইউনিয়ন বি। বিষয়টা আশা করি বুঝতে পারছি। এরপরে সেটের আরো অনেক উপস্থাপন আছে চিত্রের মাধ্যমে প্রকাশ করে। আচ্ছা হালকা একটু দেখাই দিই। যেমন ধরেন যদি এরকম হয় যে এ বাদ বি, এই যে এ বাদ বি, অথবা আপনার এ মাইনাস বি, এগুলা কিভাবে প্রকাশ করবেন? তো এগুলার ক্ষেত্রে আমরা এই কাজটা করি, এই যে এ সেটের জন্য একটা সার্কেল নিলাম। এখন আপনি দেখবেন যে এ আর বির মধ্যে যদি কমন উপাদান থাকে, তাইলে সেই ক্ষেত্রে আপনার এটা ছেদ হবে, তাহলে এই যেরকম একটা ছেদ করব। আর এই সবগুলা নিয়ে গঠিত এই হচ্ছে সার্বিক সেট। আর যদি আপনি বলেন এ বাদ বি, অর্থাৎ এ বাদ বি মানে হচ্ছে এ সেট থেকে বি সেটের অংশটা বাদ যাবে। তো দেখেন আপনি খেয়াল করেন, এই পুরাটা তো এ সেট থেকে বি এর অংশ বাদ যাবে, তাহলে বি এর এইটুকু অংশ পড়ে না, তাহলে এটা কিন্তু বাদ যাবে। তাহলে এ বাদ বি বলতে জাস্ট এইটুকু অঞ্চল বোঝায়, যে এইটুকু অঞ্চলকে আমরা বলবো হচ্ছে এ বাদ বি। আর যদি আপনার বি বাদ এ বলতো, তাহলে সেক্ষেত্রে শুধু এই যে এইটুকু অঞ্চল বোঝাইতো, যে বি থেকে এর অংশ বাদ। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা ম্যাথস যখন করব তখন আরো ডিটেইলি আলোচনা করব। আপাতত আজকের এই ক্লাসটাই হচ্ছে আপনাদেরকে বেসিক আকারে শুধু ধারণা দেওয়া আমার উদ্দেশ্য ছিল, যে কোনটা আসলে কি, কোনটাকে কিভাবে উপস্থাপন করা হয়, এই ধারণাগুলো দেয়া। এবং এখানে প্রত্যেকটা জিনিসই আপনাদের কিন্তু আমি পিডিএফ আকারে নিচে দিয়েই দিছি, সংজ্ঞাগুলো লিখিত আকারে। তো আশা করি আপনারা সেগুলো দেখে উপকৃত হবেন। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাআল্লাহ আপ্রাণ চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। আজকে এটুকুই, আল্লাহ হাফেজ।